নমস্কার বন্ধুরা, গল্প সমগ্র চ্যানেলে আজ আপনারা শুনবেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত ও মানিকের গোয়েন্দা কাহিনী ফিরোজা মুকুট রহস্য। গল্প পাঠে আমি সায়ক। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ করব গল্প সমগ্র চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে। শুরু করছি শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা ফিরোজা মুকুট রহস্য। জানালার কাছে দাঁড়িয়েছিলাম। রাস্তার দিকে মুখ বাড়িয়ে বললাম, জয়ন্ত, পথ দিয়ে একটা পাগল যাচ্ছে। ওর আত্মীয় স্বজন কীরকম লোক জানি না, এমন মানুষকেও একলা পথে বেরোতে দেয়? জয়ন্ত উঠে এসে পেছন থেকে আমার কাঁধের উপরে মুখ বাড়িয়ে দেখলে। বর্ষাকাল। উপরি উপরি কয়েকদিন ধরে প্রবল ধারাপাতের পর কাল থেকে বৃষ্টি থেমেছে বটে, কিন্তু আকাশ এখনো মেঘের চাদর মুড়ি দিয়ে আছে। হু হু করে বইছে কনকনে হাওয়া। রাজপথের উপরে পুরু কর্দমের প্রলেপ। দিনের বেলাতেই সাজের ছায়ার ইঙ্গিত। যে কোনো মুহূর্তে আবার বৃষ্টির পালা শুরু হয়ে যেতে পারে, এই ভয়ে রাজপথ জনশূন্য। দেখা যাচ্ছে কেবল পাগলের মতো দেখতে একটি মাত্র মানুষকে। লোকটির বয়স হবে বোধহয় বছর 50। হোমরা চোমরা লম্বা চওড়া চেহারা সহজেই দৃষ্টি আকর্ষণ করে, মনের জায়গায় সম্ভ্রম। সাজ পোশাকও জমকালো, কিন্তু লোকটির চেহারার সঙ্গে তার চাল চলন মোটেই খাপ খাচ্ছিল না। সে বেগে ছুটতে ছুটতে মাঝে মাঝে লাফিয়ে উঠছে, থেকে থেকে দুই হাত ছুটছে এবং মুখ ভঙ্গি করছে। আমি বললাম, ব্যাপার কি বলো দেখি? ও ঘন ঘন মুখ তুলে বাড়িগুলোর নম্বর দেখছে কেন? জয়ন্ত বললে, আমার বিশ্বাস ও আমাদেরই বাড়ি খুঁজছে। আমাদের বাড়ি? হ্যাঁ, বোধহয় ও কোনো বিপদে পড়েছে, আমাদের সঙ্গে পরামর্শ করতে আসছে। ওই দেখো, যা ভেবেছি তাই। মূর্তিটা আমাদের বাড়ির সামনে এসেই থমকে দাঁড়িয়ে পড়ে খুব জোরে জোরে কড়া নাড়া দিতে লাগলো। আমাদের বেয়ারা মধু যখন তাকে ওপরে নিয়ে এলো, তখনও সে হাঁপাতে হাঁপাতে বিকৃতি মুখভঙ্গি করতে লাগলো বটে, কিন্তু তার স্তম্ভিত চোখ দুটির ভেতরে এমন মর্মভেবী যাতনা ও নিরাশার ভাব দেখলাম যে আমরা আর হাসতে পারলাম না। মন ভরে উঠল সুকরুণ সমবেদনায়। খানিকক্ষণ সে কোনো কথাই বলতে পারলে না। পাগলের মতন দুই হাতে মাথার চুল ধরে টানাটানি করতে লাগলো। তারপর হঠাৎ দেওয়ালের ওপরে ঝাঁপিয়ে পড়ে এত জোরে মাথা টুকলে আমরা দুজনেই তাড়াতাড়ি তাকে ধরে ঘরের মাঝখানে টেনে আনলাম। জয়ন্ত তাকে একখানা ইজি চেয়ারের উপরে বসিয়ে নিজেও তার পাশে আসন গ্রহণ করলে। তারপর শান্ত মিষ্ট স্বরে বললে, আপনি আমাদের কাছে নিজেদের বিপদের কথা বলতে এসেছেন, তাই নয় কি? বেশ, আগে একটু বিশ্রাম করুন, তারপর আমরা আপনার কথা শুনব। লোকটি প্রথমে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। তারপর নিজেকে কতটা সামলে নিয়ে রুমাল বার করে কপাল মুছতে মুছতে বললে, আপনারা নিশ্চয়ই আমাকে পাগল বলে মনে করছেন। জয়ন্ত বললে, বিপদে পড়লে মানুষের মাথা ঠিক থাকে না। আপনার বিপদটা কি শুনতে পাই না? ভগবান জানেন আমার বিপদ কি ভয়ানক। বিনা মেঘে এমন বজ্রপাত কল্পনাতেও আনা যায় না। আমার মান সম্ভ্রম সব যেতে বসেছে। তার উপরে সংসারেও দারুণ দুর্ঘটনা উপস্থিত। ঘরে বাইরে আচমকা দুর্ভাগ্যের আক্রমণে আমি যে সত্যি পাগল হয়ে যাইনি, এটাই হচ্ছে আশ্চর্য। কেবল আমি নই মশাই, আমার দুর্ভাগ্যের অংশগ্রহণ করতে হবে আর একজনকে, সে দেশ বিখ্যাত ব্যক্তি। জয়ন্ত বললে, আপনার মনের কথা ধীরে সুস্থে খুলে বলুন, দেখি আপনার কোনো উপায় করতে পারি কি না। আমার নাম মহিমচন্দ্র রায়চৌধুরী। মহাজনী ব্যবসায় আমার কিছু নাম আছে। এই নাম দেশের কে না জানে। বিখ্যাত তার ব্যাংক, দেশ বিদেশে তার শাখা। তার চেয়ে বড় প্রাইভেট ব্যাংক এ দেশে আর নেই। মহিমবাবুর মতন ধনকুবের এমন কি বিপদে পড়েছেন যার জন্য তাকে এমন উদ্ভ্রান্ত অবস্থায় আমাদের কাছে ছুটে আসতে হয়েছে? আমাদের মন ভরে উঠল বিস্ময় এবং কৌতূহলে।
এতক্ষণ পরে যথাসম্ভব প্রকৃতস্থ হয়ে মহিমবাবু বললেন, মশাই, আমার মামলা এখন পুলিশের হাতে গিয়েছে। পুলিশ কি করবে না করবে জানি না, কিন্তু আপনার উপরে বিশ্বাস আমার অটল। পথের মাঝখানে আমার মোটরটাও আবার কল বিগড়ে বাদ সাধলে, তাই আমি পথ দিয়ে ছুটতে ছুটতে আপনার কাছে এসেছি। এইবার দয়া করে আমার বিপদের কথাটা শুনুন। আপনারা নিশ্চয়ই জানেন, ব্যাংক কেবল টাকা জমা রাখে না, লেনদেনের কারবারও চালায়। অনেক বড় বড় পরিবার আমাদের কাছে গহনা, মূল্যবান জিনিসপত্র বা জমি বন্ধক রাখেন, বিনিময়ে আমরাও টাকা ধার দিই। কাল সকালে এমন এক ব্যক্তি আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন, যাকে দেখে আমি অভাবিত বিষয়ে অভিভূত হয়ে গেছিলাম। কেবল বাংলাদেশের নয়, গোটা ভারতবর্ষের লোক তার নাম জানে। এমনকি ইউরোপ আমেরিকাতেও তার নাম অপরিচিত নয়। তার অন্য কোনো পরিচয় আমি দিতে পারবো না, কেবল এটুকু জেনে রাখুন, তিনি একজন মহামান্য মহারাজা। আমার বাড়িতে তার পদার্পণে আমি সম্মানিত হয়েছি। তাকে এইরকম কোনো অভিনন্দন দিতে উদ্যত হলাম, কিন্তু তার আগেই তিনি একেবারে কাজের কথা পেরে বসলেন। বললেন, মহিমবাবু, শুনেছি আপনারা টাকা ধার দেন। বললুম, আগে হ্যাঁ, যদি ভালো সিকিউরিটি থাকে। আজকেই আমার 30 লক্ষ টাকা নিতান্ত দরকার। আমার কাছে অবশ্য এই টাকার পরিমাণ তুচ্ছ। আমি অনায়াসেই বন্ধুবান্ধবদের কাছ থেকে এই টাকাটা সংগ্রহ করতে পারি, কিন্তু আমি কারোর কাছে বাধ্যবাধকতা স্বীকার করতে প্রস্তুত নই। কত দিনের জন্য আপনি টাকা চান? 1 সপ্তাহের জন্যে। 1 সপ্তাহ পরে সমস্ত টাকা নিশ্চয়ই আমি সুদে আসলে ফিরিয়ে দেব। কিন্তু আমি মহাজন, কিসের বিনিময়ে আমি 30 লক্ষ টাকা দেব সেটাও আমার জানা দরকার। নিশ্চয়ই, সেজন্য আমি প্রস্তুত হয়ে এসেছি। মহারাজা সঙ্গে করে এনেছিলেন একটি চৌকো মরক্কো কেশ। তিনি তার ডালা খুলে আমাকে দেখালেন। ভেতরে নরম মকমলের বিছানায় বসানো আছে এক অপূর্ব বিচিত্র রত্ন মুকুট, নীলের সোনা দিয়ে তৈরি, এবং তার উপরে আছে মস্ত মস্ত ফিকে নীল 40খানা ফিরোজা। তার সোনার কাজও অসাধারণ। এই রত্ন মুকুটের কথা আমিও শুনেছি। মহারাজের নামের মতো তার খ্যাতিও ফেরে লোকের মুখে মুখে। মহারাজা বললেন, আমি যে টাকা চাই তার চেয়ে মুকুটের দাম 2 গুণ বেশি। এটাই আমি আপনার কাছে বন্ধক রাখতে চাই। মুকুট হাতে করে আমি বসে কিংকর্তব্য বিমূঢ়ের মতো। মহারাজা শুধলেন, এর মূল্য সম্বন্ধে আপনার কোনো সন্দেহ আছে? বিন্দুমাত্র না। আমি ভাবছি, এমন অমূল্য জিনিস কেন আমি এখানে রেখে যেতে চাই। হ্যাঁ, আমিও রেখে যেতাম না যদি 1 সপ্তাহ পরে এটা ফিরে নিয়ে যাওয়ার শক্তি না থাকতো। এখন আপনার মত কি? আমি আমি রাজি, কিন্তু দেখবেন এ কথা নিয়ে যেন বাজারে আলোচনা না হয়। খুব সাবধানে মুকুটটি রাখবেন। এটি আমার পৈতৃক সম্পত্তি। এই দুর্লভ জিনিস হারালে আমার রাজ্যে ডিডিকার পড়ে যাবে। এতে যে ফিরোজাগুলি আছে তার মতো আর একখানি পাথর সারা পৃথিবী খুঁজলেও পাওয়া যাবে না। সেই দিনই মহারাজার টাকার ব্যবস্থা করে দিলাম, কিন্তু তারপরে পড়ে গেলুম দারুণ দুশ্চিন্তায়। বারবার মনে হতে লাগলো, এত বড় ঝুঁকি ঘাড়ে নিয়ে বড় ভালো কাজ করা হলো না। এ লেনদেনের সঙ্গে আমার কোনো সম্পর্ক না রাখাই উচিত ছিল। ফিরোজার রত্ন মুকুট যদি হারায়, তাহলে কেবল আমার সমস্ত সুনাম নষ্ট হবে না, সেই সঙ্গে হবে আমার সর্বনাশও। মুকুটটিকে আমার অফিসে রাখা যুক্তিযুক্ত মনে করলাম না। ব্যাংকে তো আজকাল আকচার চুরি ডাকাতি হচ্ছে, কেউ যদি সন্ধান পায়, আমার উপরেও শনির দৃষ্টি পড়ছে কতক্ষণ। মুকুট নিয়ে তাই আমি ভয় ভয় আমার বালিগঞ্জের বাড়িতে ফিরে এলাম, এবং যতক্ষণ না আমার উপরের ঘরে আলমারির ভেতরে সেটা রেখে দিলাম, ততক্ষণে নিশ্চিন্ত হতে পারলাম না। জয়ন্তবাবু, এইবারে আগে আমার সংসারের কথা কিছু শুনুন। আমার চাকর বাকরেরা শোয়ে বাড়ির বাইরে। ভেতরে থাকে 3 জন দাসী। তারা পুরনো লোক, সকল সন্দেহের অতীত। আর একটি নতুন দাসী এসেছে, নাম তার ননিবালা, বয়স অল্প। আজ মাস কয়েক কাজ করছে, কিন্তু তারও আচরণ ভালো। আমার নিজের পরিবার বড় নয়, আমি বিপত্নিক।
আমার একটিমাত্র ছেলে, নাম সুবিমল, বয়সে যুবক। তার জন্যই আমার যত দুর্ভাবনা। সে হচ্ছে বিলাসী, চঞ্চলমতি, আমোদপ্রিয়, অমিত ব্যয়ী। সে আমার কারবারের উপযোগী নয়। তার হাতে বেশি টাকা দিয়ে আমি নিশ্চিন্ত হতে পারি না। তার স্বভাবের জন্য লোকে দায়ী করে আমাকেই, বলে আমি নাকি আদর দিয়ে তার মাথা খেয়েছি। হয়তো কথাটা নিতান্ত মিথ্যে নয়। একে সে আমার একমাত্র সন্তান, তার উপরে অল্প বয়সী মাতৃহারা। তার মুখ ম্রিয়মান দেখলে আমার বুক ফেটে যায়। সুবিমলের বন্ধুরা সব সম্ভ্রান্ত পরিবারের নিষ্কর্মা ছেলে। সেও তাদের মতো আমোদ প্রমোদ করতে আর দু হাতে টাকা ওড়াতে চায়। তাদের একটা ক্লাব আছে, সেখানে তাসের জুয়া চলে। ক্লাবে আর ঘোড়দৌড়ের মাঠে সুবিমল যে কত টাকা নষ্ট করেছে তার কোনো হিসাব নেই। আমি তাকে মোটা মাসোয়ারা দিই, তাতেও তার খরচ কুলোয় না। প্রতি মাসেই আমার কাছ থেকে সে অতিরিক্ত টাকা আদায় করে। মাঝে মাঝে তার সুবুদ্ধি হয়, এইসব বিপজ্জনক বন্ধুর সম্পর্ক ছাড়াবার চেষ্টা করে। কিন্তু সে চেষ্টা তার সফল হয় না আর একজনের জন্যে। নাম তার কুমার মহেন্দ্র নারায়ণ। আমরা কুমার বাহাদুর বলে ডাকি। সে রাজবংশের ছেলে, সুবিমলের চেয়ে বয়সে বড়। অনেক দেশ বেরিয়েছে, অনেক রকম লোকের সঙ্গে মিশেছে, কথা কয় চমৎকার, দেখতেও পরম সুন্দর। সুবিমলের ওপরে তার প্রবল প্রভাব। তার কথায় সে ওঠে বসে, কিন্তু তার মতামত স্বাস্থ্যকর নয়। তার ভাবভঙ্গিও আমার ভালো লাগে না। সে আমার বাড়িতে যখন তখন আসে। আমাদের অমলাও তাকে পছন্দ করে না। অমলার বয়স বেশি না হলেও লোকের চরিত্র বোঝে। এবারে অমলার পরিচয় দিই। সে আমার এক পরলোকগত বাল্যবন্ধুর মেয়ে, আমাদেরই স্বজাতি। তার বয়স যখন 8-9 বছর, সেই সময় তার পিতা তাকে একান্ত অসহায় অবস্থায় রেখে হঠাৎ মারা পড়েন। আমাকেই অমলার ভার গ্রহণ করতে হয়। সেই থেকে এ বাড়িতে সে আমার নিজের মেয়ের মতো লালিত পালিত হয়েছে। আমার এই অন্ধকার বাড়িকে সে আলো করে আছে সোনালি রোদের মতো। একটি শান্ত, নম্র, স্নেহময়ী তরুণী। সে না থাকলে অচল হয়ে পড়ে আমার জীবন। অমলা আমার সব কথা রাখে, কেবল একটি ছাড়া। সুবিমল দুবার তাকে বিবাহ করতে চেয়েছিল। তাকে সে সত্যি সত্যি ভালোবাসে, কিন্তু অমলা রাজি হয়নি। আমার দৃঢ় বিশ্বাস একমাত্র সেই সুবিমলকে বিপদ থেকে ফিরিয়ে আনতে পারে। একমাত্র অমলাই পারে জীবনকে নতুনভাবে গড়ে তুলতে। কিন্তু এখন আমার সকল আশা বিফল হয়েছে, আর তা হবার নয়, হবার নয়। রাত্রে খাওয়া দাওয়ার পর সুবিমল ও অমলার সঙ্গে গল্প করছিলাম। তাদের ফিরোজা মুকুটের কথা বললাম। পানের ডিবে দিয়ে যাওয়ার সময়, সেই সময় ননিবালা একবার ঘরের ভেতরে এসেছিল। সুবিমল ও অমলা দুজনেই মুকুটটা দেখবার জন্য আগ্রহ প্রকাশ করলে, কিন্তু আমি রাজি হলুম না। সুবিমল শুধলে, মুকুটটা তুমি কোথায় রেখেছ? আমার শোবার ঘরে আলমারিতে। ভগবান করুন আজ রাতে বাড়িতে যেন চোর না আসে। আলমারির চাবি বন্ধ। যে কোনো পুরনো চাবি দিয়েও আলমারি খোলা যায়। ছেলেবেলায় আমি নিজে খুলেছি। কিন্তু ঘরের ভেতরে আমি থাকবো। হ্যাঁ, ঘুমিয়ে। শয়ন করবার জন্য ওপরে উঠলাম। সঙ্গে সঙ্গে এলো সুমিবল। মুখ তার গম্ভীর। আমার শোয়ার ঘরে ঢুকে বললে, বাবা, আমাকে 2000 টাকা দিতে পারবে? আমি বললুম, অসম্ভব, তোমাকে যথেষ্ট টাকা দেওয়া হয়েছে। জানি বাবা, এই জন্য আমার কোনো অভিযোগ নেই, কিন্তু 2000 টাকা আমার নিতান্তই দরকার। টাকা না পেলে ক্লাবে আমি আর মুখ দেখাতে পারবো না। তোমার পক্ষে সেটা হবে শাপে বর। কিন্তু সবাই বলবে আমি জুয়াচোর। সে অপমান আমি সইতে পারবো না। যেমন করে প্রাণী, এই ঋণ আমাকে শোধ করতেই হবে। আমি ক্রুদ্ধ স্বরে বললুম, এই মাসেই আরও 2 বার তুমি আমার কাছ থেকে উপরি টাকা আদায় করেছ। আমার কাছ থেকে আরেকটা কানা করিও প্রত্যাশা করো না। সে আর কিছু বললে না, মাথা হেট করে বেরিয়ে গেল। সে রাত্রে আমি অতিরিক্ত সতর্কতা অবলম্বন করলাম।
নিচের কার সব দরজা বন্ধ করে আবার একতলায় নামলাম। সিঁড়ি দিয়ে নেমে বৈঠকখানায় ঢুকতে দেখি অমলা ওদিককার একটা দরজা বন্ধ করে দিচ্ছে। সে বললে, কাকাবাবু, আপনি কি আজ রাতে ননিমালাকে বাইরে যাওয়ার জন্য ছুটি দিয়েছিলেন? বললুম, না। এইমাত্র সে বাইরে থেকে ফিরে এলো। এসব ভালো কথা নয়। বেশ, কাল সকালে আমি নিজেই তাকে সাবধান করে দেবো। বাড়ির সব দরজা বন্ধ আছে তো? হ্যাঁ কাকাবাবু। আমার ঘুম খুব গাঢ় হয় না, বিশেষত কাল রাতে আমার মনটা উদ্বিগ্ন ছিল বলে ভালো করে ঘুম হয়নি। গভীর রাত্রে হঠাৎ কি একটা শব্দে আমি জেগে উঠলাম। কান পেতে শুনতে লাগলাম। মনে হলো বাড়ির কোথায় কে যেন একটা দরজা বন্ধ করে দিলে। তারপর সবাই শুনলাম পাশের ঘরে কে যেন সন্তর্পণে পা ফেলে চলে বেড়াচ্ছে। এইখানে বলে রাখা উচিত, ঘুমাবার আগে শোয়ার ঘরের দরজা বন্ধ করার অভ্যেস আমার ছিল না। তখনই খাট থেকে নেমে পড়লাম। দরজার পাল্লা একটু ফাঁক করে গিয়ে দেখলাম পাশের ঘরে আলো জ্বলছে এবং সেখানে দাঁড়িয়ে রয়েছে সুবিমল। তার গায়ে গেঞ্জি, পায়ে জুতো নেই, আর হাতে রয়েছে সেই ফিরোজা মুকুট। সে মুকুটটা সজোরে মুচড়ে বা নুইয়ে ফেলবার চেষ্টা করছিল। এক লাফে পাশের ঘরে গিয়ে রাগে কাঁপতে কাঁপতে আমি চেঁচিয়ে উঠলাম, সুবিমল, চোর, দুরাত্মা! আমার চিৎকার শুনে সে চমকে উঠল। তারপর হাত থেকে মুকুটটা মাটির উপরে খসে পড়ে গেল সশব্দে। তাড়াতাড়ি আমি সেটা তুলে নিয়ে দেখলাম 3 খণ্ড ফিরোজা অদৃশ্য, তার একটা প্রান্ত ভাঙা। বিবর্ণ মুখে আড়ষ্ট হয়ে দাঁড়িয়েছিল সুবিমল। আমি ক্রুদ্ধ স্বরে বললাম, বদমাইশ, তুই এটা ভেঙে ফেলেছিস? আমার মান সম্মান সব ধুলোয় মুটে দিয়েছিস। কোথায় গেল আর 3খানা পাথর? সে বললে, চুরি গেছে। তাকে ধাক্কা মেরে বললাম, চুরি করেছিস তুই? না। তুই কেবল চোর নোস, মিথ্যাবাদীও। আমি সচক্ষে দেখলাম আরও পাথর চুরি করবার জন্য তুই মুকুটটা নিয়ে ধস্তাধস্তি করছিস। সে বললে, বাবা, তুমি আমাকে যথেষ্ট গালাগালি দিয়েছ। এরপরে এই বিষয় নিয়ে আমি আর কোনো কথাই বলবো না। কাল সকালেই আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাব। নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াবার চেষ্টা করব। হ্যাঁ, কাল সকালে তোকে বাড়ি ছেড়ে যেতে হবে বটে, কিন্তু যেতে হবে পুলিশের সঙ্গে। এইবারে ক্রোধারক্ত মুখে সে বললে, উত্তম, তবে তাই হোক। ইতিমধ্যে আমার চিৎকার শুনে গোটা বাড়ি জেগে উঠেছে। সর্বপ্রথমে সেখানে ছুটে এলো অমলা। সুবিমলের মুখ ও আমার হাতে মুকুট দেখে তার আর কিছুই বুঝতে বাকি রইল না। একটা আর্তনাদ করে সে অজ্ঞান হয়ে পড়ে গেল। সকালে পুলিশ এলো। সুবিমল বললে, বাবা, তাহলে তুমি আমাকেই চোর সাব্যস্ত করলে? তাছাড়া আর উপায় নেই, আমি নিজের চোখকে অবিশ্বাস করতে পারি না। তাহলে অন্তত 5 মিনিটের জন্য আমাকে একবার বাড়ির বাইরে যেতে দাও। বুঝেছি, তুমি সরে পড়তে চাও। তা হয় না। কেবল এক শর্তে তোমাকে আমি ক্ষমা করতে পারি, পাথর 3খানা যদি ফিরিয়ে দাও। সে বলতে বলতে চলে গেল। তোমার ক্ষমা যে চায় তাকে তুমি ক্ষমা করো, আমি ক্ষমা প্রার্থী নই। সুবিমলকে আমি পুলিশের হাতে সমর্পণ করেছি। পুলিশ কিন্তু তার কাপড় চোপড় খুঁজেও এবং সারা বাড়ি খানা তাল্লাশ করেও পাথর 3খানা উদ্ধার করতে পারেনি। সুবিমলও স্বীকার করেনি কোনো কথাই, একেবারে যেন বোবা হয়ে গেছে। এই আমার দুর্ভাগ্যের কাহিনী। ভগবান, আমি এখন কি করব? এক রাত্রে আমি আমার সম্মান, আমার বন্ধকি রত্ন, আমার সন্তানকে হারালাম। আমি এখন কি করব? জয়ন্ত খানিকক্ষণ বসে রইল স্তব্ধভাবে। তারপর শুধলে, মহিমবাবু, আপনার বাড়িতে কি বেশি লোকের আনাগোনা আছে? মাঝে মাঝে 2-1জন আত্মীয় কুটুম্ব খবর নিতে আসেন। বাইরের লোকের মধ্যে নিয়মিত আনাগোনা করেন কুমার বাহাদুর। আপনি কি সামাজিকতা রক্ষার জন্য নানা জায়গায় আসা যাওয়া করেন? সুবিমল করে, আমি আর অমলা বাড়িতেই থাকি। সামাজিকতার জন্য আমার কোনো মাথা ব্যথা নেই।
এরকম তরুণীর কথা কমই শোনা যায়। আপনার কথা শুনে বোঝা যায় মুকুটের ব্যাপারের জন্য অমলা দেবী অত্যন্ত মর্মাহত হয়েছেন। আগে হ্যাঁ, আমার চেয়েও। সুবিমল বাবু যে অপরাধী সে বিষয়ে আপনার কোনো সন্দেহ নেই? কি করে থাকবে, আমি যে নিজের চোখে দেখেছি। যে শব্দ শুনে আপনার ঘুম ভেঙে যায় সে সম্বন্ধে পুলিশের মত কি? তাদের মতে সুবিমল ঘর থেকে বেরিয়ে দুম করে দরজা বন্ধ করে দিয়েছিল। বাজে কথা। চোর কখনো পাড়া জাগিয়ে চুরি করে না, শব্দ হয়েছে অন্য কারণে। এ বিষয়ে আমি নিশ্চিত। কারণটা কি? আমি তা জানি না মহিমবাবু। মামলাটা আপনি সহজ মনে করছেন, কিন্তু আমার মতে এটা হচ্ছে জটিল মামলা। আপনি অনুমান করেছেন আপনার ছেলে নিজের ঘরের দরজা সশব্দে ভিজিয়ে আপনার ঘুম ভাঙিয়ে দিয়েছেন। তাহলে তিনি মুকুটটা কখন চুরি করলেন? আর এই অল্প সময়ের মধ্যে পাথর তিনখানা লুকিয়েই বা রাখলেন কোথায়? না মহিমবাবু, এ ঘটনার মধ্যে আছে অজানা কোনো রহস্য। কি রহস্য? সেটাই এখনো আবিষ্কার করতে হবে। আপাতত আপনার ঠিকানা রেখে আপনি বাড়ি ফিরে যান। একটু পরেই আমরা ঘটনাস্থলে গিয়ে হাজির হব। বড় রাস্তা থেকে একটু তফাতে মহিমবাবুর মস্ত বাড়ি। সামনে খানিকটা খোলা জমি, ডান দিকে একটি ছোট কাঁচা রাস্তা। বাড়ির দুটো ফটক, একটি বড় একটি ছোট। বড় ফটকটি বাড়ির সামনের দিকে এবং দ্বিতীয়টিকে বলা চলে খিড়কির ফটক। তার ভেতর থেকে বেরিয়ে এলে ব্যবহার করতে হয় কাঁচা রাস্তাটি। বড় ফটকের সামনে দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছিলেন স্বয়ং মহিমবাবু। জয়ন্ত বললে, মানিক, তুমি খানিকক্ষণ মহিমবাবুর সঙ্গে আলাপ করো, আমি আগে বাড়ির চারিদিকটা একটু ঘুরে দেখে আসি। মহিমবাবু আমাকে নিয়ে গেলেন তার বৈঠকখানায়। তার মুখে দুশ্চিন্তার চিহ্ন। কথাবার্তা আর বড় একটা হলো না। মিনিট কয়েক পরেই ঘরের ভেতরে প্রবেশ করলেন একটি তরুণী, সুদর্শনা, সুগঠনা, কিন্তু তার চোখের ভাব আর্ত, মুখ একেবারে পাণ্ডুর। দেহকানি দেখলেও বোধহয় দুঃখের ভার সইতে না পেরে এখনই তা ভেঙে পড়বে। আন্দাজে বুঝলাম ইনি হচ্ছেন অমলা দেবী। অমলা আমার দিকে ফিরেও তাকালেন না, একেবারে মহিমবাবুর কাছে গিয়ে তার একখানি হাত ধরে বললেন, কাকাবাবু, সুবিমলদাকে তুমি ছেড়ে দিতে বলেছ তো? মহিমবাবু মাথা নেড়ে বললেন, না মা, ব্যাপারটা শেষ পর্যন্ত না দেখলে চলবে না। না কাকাবাবু, আমি বলছি তিনি নির্দোষ। তাহলে অপরাধী কে? আমি জানি না, কিন্তু সুবিমলদা পুলিশের হাতে, এ কথা যে কল্পনা করা যায় না কাকাবাবু। সুবিমলকে তুমি ভালোবাসো, তাই আমার অবস্থা তুমি বুঝতে পারছো না। কেবল পুলিশ নয়, আমি আরেক ভদ্রলোককেও মামলাটা তদারক করবার জন্য নিয়ে এসেছি। আমার দিকে ফিরে অমলা শুধলেন, এই ভদ্রলোক? না, ওর বন্ধু। আমি তাকে কাঁচা রাস্তার ভেতরে ঢুকতে দেখেছি। ভুরু কুচকে অমলা বললেন, কাঁচা রাস্তায়? সেখানে পাবার কি আছে? ওই যে আরেক ভদ্রলোক আসছেন। কাকাবাবু, উনি কি তিনি? হ্যাঁ মা। জয়ন্ত ঘরে ঢুকে পাপোচের ওপরে পা ঘষে জুতোর কাদা তুলতে ফেলে লাগলো। অমলা তার কাছে গিয়ে বললেন, আমার সুবিমলদা নিশ্চয়ই এ কাজ করেননি, কি বলেন? জয়ন্ত হাসি মুখে বললে, আপনার কথা সত্য হলে সুখী হব। আপনি বুঝি অমলা দেবী? আপনাকে দু একটা প্রশ্ন করব? হ্যাঁ, নিশ্চয়ই। গেল রাত্রে আপনি কোনো শব্দ শোনেননি? কিছু না, কাকাবাবুর গলা শুনে আমি ঘর থেকে বেরিয়ে এসেছিলাম। কাল রাত্রে বাড়ির সব দরজা ভেতর থেকে বন্ধ ছিল? হ্যাঁ। আজ সকালেও কোনো দরজা খোলা ছিল না? না। আপনাদের নতুন দাসী রাত্রে বাড়ির বাইরে গেছিল? হ্যাঁ, কাকাবাবু আমাদের কাছে যখন মুকুটের কথা বলছিলেন তখন সে ঘরের ভেতরে পানের ডিবে দিতে এসেছিল। তাহলে আপনার সন্দেহ হচ্ছে ননিবালা মুকুটের খবর বাইরের আর কাউকে দিতে গিয়েছিল? মহিমবাবু অধীশ্বরে বলে উঠলেন, এসব প্রশ্নের মানে হয় না। আমি নিজে দেখেছি মুকুট ছিল সুবিমলের হাতে,
একটু অপেক্ষা করুন মহিমবাবু, ওসব কথা পরে হবে। অমলা দেবী, আপনি ননিবালাকে খিড়কির ফটক দিয়ে ফিরে আসতে দেখেছেন? হ্যাঁ, ফটকের বাইরে ছায়ার মতো একটা লোককেও দাঁড়িয়ে থাকতে দেখেছি। সে কে হতে পারে? এ পাড়ার মুদির ছেলে, নাম কাঙালিচরণ, ননিবালাকে বিয়ে করতে চায়। সে বোধহয় ফটকের বাপাশে দাঁড়িয়েছিল। হ্যাঁ। তার একটা পা কাঠের? অমলার মুখে ফুটে উঠল ভয় ও বিস্ময়। সে বললে, কি আশ্চর্য, আপনি কি মায়াবী? এ কথা কেমন করে জানলেন? অমলাকে কোনো উত্তর না দিয়ে জয়ন্ত ফিরে দাঁড়িয়ে বললে, মহিমবাবু, এবারে আমি আপনার শোবার ঘরটা একবার দেখতে চাই। না না, আর একটা কথা, এই বৈঠকখানায় দেখছি 3টে দরজা রয়েছে। যে দরজা দিয়ে আমি ঢুকলাম ওটা দিয়ে বাইরের লোক এখানে আসে। দ্বিতীয় দরজা দিয়ে কোথায় যাওয়া যায়? বাড়ির ভেতরে মহলে। আর ওই দরজাটা? ওটা দিয়ে বেরিয়ে বাগান পেরিয়ে খিড়কির ফটকের দিকে যাওয়া যায়। জয়ন্ত সেদিকে এগিয়ে গেল। পকেট থেকে আতসী কাজ বার করে দরজার চৌকাঠের তলাটা অল্পক্ষণ পরীক্ষা করে সে বললে, এবারে ওপরে চলুন। মহিমবাবুর শয়নগৃহটি মাঝারি। একখানি খাট, একটি ড্রেসিং টেবিল, একটি আলমারি ও খান্দুই চেয়ার ছাড়া সেখানে আর কোনো আসবাব নেই। জয়ন্ত বললে, মুকুট আছে ওই আলমারিতে? হ্যাঁ। মহিমবাবুর কাছ থেকে চাবি নিয়ে আলমারি খুলে জয়ন্ত বললে, খোলবার সময় কোনো শব্দ হয় না, এই জন্যই আপনার ঘুম ভাঙেনি। জয়ন্ত মরক্কো কেসের ভেতর থেকে মুকুটটি বার করে বিছানার উপরে স্থাপন করলে। সে এক অপরূপ সৌন্দর্যের ঐশ্বর্য। তার দিকে তাকালেও চোখ যেন জুড়িয়ে যায়। কেবল অপূর্ব ফিরোজাগুলি দৃষ্টিকে আকর্ষণ করে না, যে স্বর্ণকার এই মুকুটটি গড়েছে নিশ্চয়ই সেও একজন উঁচু দরের শিল্পী। জয়ন্ত বললে, মহিমবাবু, মুকুট এই প্রান্তটা একটুখানি ভেঙে গেছে, আপনি আরো একটু ভেঙে ফেলতে পারেন? আতঙ্কে শিউরে মহিমবাবু বলে উঠলেন, সর্বনাশ, বলেন কি মশাই, সে আমি প্রাণ থাকতেও পারবো না। বেশ, আপনি না পারেন, আমি পারি কিনা দেখা যাক। বলেই সে মুকুটটা তুলে নিয়ে 2 হাত দিয়ে তার একটা প্রান্ত ভাঙবার চেষ্টা করলে। তারপর বললে, লোকে বলে আমি নাকি মহা বলবান ব্যক্তি। মুকুটের এই প্রান্তটা আমি একটু দুমড়োতে পেরেছি। প্রাণপণ শক্তি প্রয়োগ করলে ভেঙে ফেলতেও পারি, কিন্তু কোনো একজন সাধারণ মানুষের সে ক্ষমতা হবে না। আর একটা কথা, মুকুটটা এইভাবে এখন যদি ভেঙে ফেলা যায় তাহলে ঠিক পিস্তল ছোড়ার মতো একটা আওয়াজ হবে। মহিমবাবু, পাশের ঘরে আপনি সুবিমল বাবুকে মুকুট নিয়ে ধস্তাধস্তি করতে দেখেছেন, অথচ এরকম কোনো আওয়াজ শোনেননি। এ বড় আশ্চর্য কথা। মহিমবাবু বললেন, কি জানি মশাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনারা এখানে বসুন, এখন আমি একলা আর একবার বাড়ির বাইরে যেতে চাই। এই বলে জয়ন্ত প্রস্থান করলে এবং প্রায় ঘন্টা খানেক পর ফিরে এসে বললে, মহিমবাবু, এখানে যা যা দেখার আমি সব দেখে নিয়েছি, এবারে বাড়ি ফিরতে চাই। কিন্তু আমার রত্ন 3খানা কোথায়? তা আমি বলতে পারবো না। হাত কচলাতে কচলাতে মহিমবাবু বললেন, বেশ বুঝতে পারছি, আমার ভাঙা কপাল আর জোড়া লাগবে না। অমলা এবারে আকুতি কণ্ঠা কণ্ঠে বললে, আমার সুবিমলদাকে রক্ষা করুন। রক্ষাকর্তা ভগবান, আমি নই। মহিমবাবু, আমি পেশাদার গোয়েন্দা নই, কাজ করি শখের খাতিরে, কিন্তু আমি পারিশ্রমিক নেব না বটে, তবে চোরাই পাথর 3খানা ফেরত পেতে হলে আপনাকে কিছু অর্থ ব্যয় করতে হবে। মহিমবাবু উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলেন, ভগবানকে ধন্যবাদ, তাহলে সেগুলো ফিরে পাবার সম্ভাবনা আছে? বলুন বলুন, আমাকে কত টাকা দিতে হবে? আন্দাজে তাও আজ বলতে পারছি না। কাল সকালে 10টার সময় দয়া করে একবার আমার বাড়িতে যাবেন।
আশা করি সেই সময় আপনাকে আলোকিত করতে পারবো। এসো মানিক। বেশ বুঝলাম জয়ন্ত একটা কিছু সাব্যস্ত করে ফেলেছে। আমি কিন্তু এখনো অন্ধের মতো গোলকধাঁধার মধ্যেই পথ হাতড়ে পেরাচ্ছি। বাড়িতে ফেরবার মুখে জয়ন্তকে বার কয়েক জাগ্রত করার চেষ্টা করে দেখলাম, যদি সে পথ নির্দেশ করতে পারে। কিন্তু আমার সকল চেষ্টাই ব্যর্থ হলো। সে শিলামূর্তির মতো মৌন। বাড়িতে এসে জয়ন্ত নিজের ঘরের ভেতরে প্রবেশ করলে। আধ ঘন্টা পরে সে যখন আবার বেরিয়ে এলো, তখন একেবারে বদলে গেছে তার চেহারা। চুলগুলো উস্কো খুস্কো, রুক্ষ, বাগালে একটা আব, কানে গোজা একটা বিড়ি, গায়ে আধময়লা মেরচাই, পরনে রঙিন ছিটের লুঙ্গি, পায়ে বাটা কোম্পানির ছেঁড়া ও কাদা মাখা রবারের জুতো, 1 নম্বরের ভবগুড়ের মূর্তি। অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। জয়ন্ত হাসতে হাসতে বললে, এই রকম লোকের মুখে কিরকম গান বানায় বলো তো? এই গানটা কি চলবে? বলেই গুনগুন করে প্রথম 2টো লাইন গাইলে, ও আমার কমলা লেবু প্রাণ, সিলেটে জন্ম তোমার, বেলেঘাটায় স্থান। শুধলাম, এই বেশে কোথায় যাচ্ছ হে? আমি তো কিছু বুঝতে পারছি না। ভবগুড়েরা যেখানে যায় রাস্তায়, মধু, ও মধুসূদন। ডাক শুনে মধুর আবির্ভাব। সারা দিনটাই হয়তো পথে পথে টোটো করে ঘুরে মরতে হবে, কিন্তু উদর দেশ তো ততক্ষণ শূন্য থাকতে রাজি হবে না। চটপট খানখয় শশার আর চিকেন স্যান্ডউইচ বানিয়ে কাগজে মুড়ে দিয়ে দাও তো। জয়ন্ত বেরিয়ে গেল এবং ফিরে এলো বেলা 5টার সময়। হাতে তার ঝুলছে দড়ি দিয়ে বাঁধা একজোড়া পুরনো লপেটা জুতো। মুখ তার হাসি খুশি। আমি তখন চা পান করতে বসেছি। জয়ন্ত আমার সঙ্গে যোগ দিলে, বললে, আবার বেরিয়ে পড়বার জন্য এখানে এসেছি, 1 পেয়ালা চা খেয়ে উঠব। আবার যাবে কোথায়? বালিগঞ্জের এখানে সেখানে। আমার জন্য অপেক্ষা করো না, ফিরতে রাত হতে পারে। খবর আশাপ্রদ তো? মন্দ নয়, মন্দ নয়। অভিযোগ করবার কিছুই নেই। দুপুরে মহিমবাবুদের পাড়াতেও গেছিলাম, কিন্তু তার বাড়ির ভেতরে ঢুকিনি। ভারী মনের মতো মামলা হে, কাজ করে খুশি আছি। কিন্তু যাক, এখন আর গাল গল্প করার সময় নেই। এখনই আবার সম্ভ্রান্ত সমাজে প্রবেশ করবার জন্য বেশ পরিবর্তন করতে হবে। জয়ন্তের হাসি মুখ, নৃত্যশীল চোখ ও স্ফূর্তি ভরা হাবভাব দেখে বেশ বোঝা গেল মামলাটা সুরা হতে আর দেরি নেই। সে স্নান করে জামা কাপড় বদলে আবার বেরিয়ে গেল ভদ্রবেশে। তারপর মধ্যরাত্রি পর্যন্ত অপেক্ষা করেও যখন তার কোনো সাড়া পেলাম না, তখন আমি শয়ন করতে গেলাম। এমনি তার স্বভাব, কখনো কখনো সে দিনের পর দিন অনুপস্থিত থাকে, সুতরাং তার জন্য আমার কোনোই দুর্ভাবনা হলো না। কত রাত্রে সে ফিরে এসেছে জানি না, কিন্তু সকালবেলা চায়ের আসরে এসে দেখি টেবিলের সামনে পেয়ালা হাতে করে বসে রয়েছে জয়ন্ত। একেবারে ফিটফাট তাজা চেহারা। জয়ন্ত বললে, এবারে খবরের কাগজটা পড়ে শোনাও। কাগজ পড়তে পড়তে বাজলো বেলা 10টা। জয়ন্ত বললে, মহিমবাবুর আসবার সময় হয়েছে। আমি বললুম, সদর দরজার সামনে একখানা মোটর দাঁড়ানোর শব্দ হলো। অবিলম্বে মহিমবাবুর প্রবেশ। এক রাত্রি তার মূর্তির পরিবর্তন দেখে আমি চমকিত হলাম। তার মাথার চুলে যেন আরো বেশি পাক ধরেছে। চোখ, গাল, বসা, দেহ একেবারে যেন ভেঙে পড়তে চায়। তাড়াতাড়ি তার দিকে একখানা চেয়ার এগিয়ে দিলাম। অতি পরিশ্রান্তের মতন তিনি ধপাস করে বসে পড়লেন। থেমে থেমে ভগ্নস্বরে তিনি বললেন, কি পাপ করেছি যে এত দায় ঠেকছি। 2 দিন আগেও আমার সুখে সীমা ছিল না, আর আজ আমি দুনিয়ায় একা। আমার সম্মান পর্যন্ত নেই। এক দুর্ভাগ্যের পর আসছে আরেক দুর্ভাগ্য। জানেন জয়ন্তবাবু, অমলা আমাকে ত্যাগ করে চলে গিয়েছে। চলে গিয়েছে? হ্যাঁ, আজ সকালে উঠে দেখি ঘর তার খালি, বিছানাতেও সে শোয়নি। টেবিলের ওপরে রয়েছে তার হাতে লেখা একখানা চিঠি। কাল রাতে তাকে বলেছিলাম, সে যদি আমার ছেলেকে বিবাহ করত তাহলে এমন দুর্ঘটনা ঘটত না। একথা রাগ করে বলিনি,
মনের দুঃখে বলেছিলাম। হয়তো বলা আমার উচিত হয়নি, কিন্তু কথাটা তার প্রাণে গিয়ে বেঁধেছে। কারণ চিঠিতে সে লিখেছে, পূজনীয় কাকাবাবু, আমার মনে হচ্ছে এই দুর্ঘটনার জন্য আমিই দায়ী। আপনাদের কথা শুনলে কাউকে আজ দুর্ভাগ্যের ভার সামলাতে হতো না। এরপরেও কোন মুখ নিয়ে আমি আপনার আশ্রয়ে বাস করি? তাই চিরদিনের জন্য আমি বিদায় গ্রহণ করলাম। আমার ভবিষ্যতের জন্য ভাববেন না, কারণ সেই সম্বন্ধে আমি নিশ্চিত হয়েছি। আর এক নিবেদন, আমার জন্য খোঁজাখুঁজি করবেন না, কেন সেটা হবে ব্যর্থ। আমি মরি কি বাঁচি, আমাকে একান্ত আপনারই বলে জানবেন। ইতি প্রণতা অমলা। এ চিঠির অর্থ কি জয়ন্তবাবু? অমলা কি আত্মহত্যা করতে চায়? না না মহিমবাবু, অমলা দেবী মোটেই আত্মহত্যা করবেন না। সমস্যার এর চেয়ে ভালো সমাধান আর হতে পারে না। আমার মনে হচ্ছে আপনার বিপদের মেঘ এবার কেটে যাবে। জয়ন্তের কথা শুনেই মহিমবাবু চেয়ারের ওপরে সোজা হয়ে উঠে বসলেন। বিপদের মেঘ কেটে যাবে? আপনি নিশ্চয়ই সব জানতে পেরেছেন। কোথায় মুকুটে সেই ভাঙা অংশ? তার জন্যে আপনি কত টাকা ব্যয় করতে পারেন? আগে মান, তারপর টাকা। তার বিনিময়ে আমার সমস্ত সম্পত্তি দিতে পারি। অতটা বেশি অগ্রসর হওয়ার দরকার নেই মহিমবাবু। প্রত্যেকখানা পাথরের জন্য 10,000 টাকা দিলেই চলবে। 10,000 কেন? আমি 20,000 টাকা করে দিতে প্রস্তুত। বাড়াবাড়ি করে লাভ নেই। আপনার কাছে কলম আর চেক বই আছে? বেশ, 3খানা পাথরের জন্য দিন 30,000 টাকা। হতভম্বের মতো মহিমবাবু কথা মতো কাজ করলেন। জয়ন্ত দেরাজ খুলে বার করলে একখানা 3 কোনা সোনার উপরে বসানো 3খানি ফিরোজা। বিপুল উল্লাসে চিৎকার করে 2 হাতে জিনিসটাকে চেপে ধরে মহিমবাবু বলে উঠলেন, হারানিধি আপনি খুঁজে পেয়েছেন। আমি বেঁচে গেলুম, আমি বেঁচে গেলুম। জয়ন্ত গম্ভীর স্বরে বললে, আপনার আরো কিছু কর্তব্য আছে? আরো কিছু কর্তব্য? বুঝেছি। আপনি পুরস্কার চান তো? পকেট থেকে চেক বই ও কলম বার করে মহিমবাবু বললেন, বলুন কত হাজার টাকা চান? আপনি যা চান আমি দেব। একটা টাকাও চাই না। তবে কি কর্তব্যের কথা বলছেন? আপনার কর্তব্য হচ্ছে সুবিমল বাবুর কাছে ক্ষমা প্রার্থনা করা। আমি ক্ষমা প্রার্থনা করব? কেন? সুবিমল বাবুর মতো পুত্র যে কোনো পিতার মুখোজ্জ্বল করতে পারে। আপনি কি বলছেন? ঠিক কথাই বলছি। তবে কি পাথর 3খানা সে চুরি করেনি? না, তিনি নিরপরাধ। বলেন কি? এ বিষয়ে আপনি কি নিশ্চিত? একেবারে নিশ্চিত। তাহলে এখনই আমি থানায় গিয়ে এই সুসংবাদটা তাকে দিয়ে আসছি। এই সংবাদ তা জানতে আর বাকি নেই, কারণ আমি নিজেই তার সঙ্গে দেখা করেছিলাম। তিনি যখন কিছুতেই আসল ব্যাপারটা ভাঙতে রাজি হলেন না, তখন আমি যা অনুমান করেছিলাম তাই তাকে সেটা খুলে বললাম। তারপর তাকে স্বীকার করতে হলো যে আমার অনুমানটাই সত্য। সবই যে অদ্ভুত রহস্য বলে মনে হচ্ছে। ভগবানের দোয়াই সব কথা খুলে বলুন। হ্যাঁ, বলবো বই কি। পায়ে পায়ে কেমন করে আমি অগ্রসর হয়েছি তাও আপনাকে বলবো, কিন্তু তার আগে আর একটা কথা শুনুন। এই চুরির সঙ্গে অমলা দেবী আর কুমার বাহাদুরের যোগাযোগ আছে। অমন কথা মুখেও আনবেন না। আমার অমলা? অসম্ভব। দুঃখের বিষয়, অসম্ভবই হয়েছে সম্ভবপর। এই কুমার বাহাদুর হচ্ছে এক নিঃস্ব বড় ঘরের ছেলে, সর্বহারা জুয়ারি। তার না আছে হৃদয়, না আছে বিবেক বুদ্ধি। তার চরিত্র যে কতখানি জঘন্য আপনি বা সুবিমলবাবু কেউই তা জানেন না। অমলা দেবী তো সংসারে অনভিজ্ঞ তরুণী, তিনি তার স্বরূপ বুঝবেন কেমন করে? তিনি তার সুন্দর মুখ দেখে ভুলেছিলেন, বিশ্বাস করেছিলেন তার প্রত্যেকটি মিথ্যে কথা। সে নিশ্চয়ই তাকে বিবাহ করবে বলে অঙ্গীকার করেছিল। দুজনের মধ্যে দেখাশোনা হতো প্রায় প্রত্যহই। মহিমবাবু জোরে মাথা নেড়ে বললেন, এসব কথা আমি বিশ্বাস করতে পারবো না। শুনুন মহিমবাবু,
আমি মামলাটাকে যেভাবে খাড়া করেছি তার মধ্যে যে ভুলচুক কিছু নেই এমন কথা জোর করে বলতে পারি না। খানিক খানিক অস্পষ্টতা থাকবেই। অমলা দেবীকে পেলে সে অস্পষ্টতা দূর করা যেত, কিন্তু তিনি এখন যবনিকার অন্তরালে। ঘটনার দিন রাত্রে আপনি নিজে নেমে দেখেছিলেন খিড়কির ফটকের দিকে যাওয়ার জন্য বৈঠকখানার যে দরজাটা আছে অমলা সেটা বন্ধ করে দিচ্ছেন। আসলে বাইরে সেখানে ছিল কুমার বাহাদুর, দরজার কাছে দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলছিলেন অমলা। তিনি কথা প্রসঙ্গে নিশ্চয়ই তাকে বলেছিলেন ফিরোজা মুকুটের কথা। শুনে কুমার বাহাদুরের মনে জাগ্রত হয়ে দুর্দান্ত লোভ। সে ঠিক কি প্রস্তাব করে বলতে পারবো না, খুব সম্ভব মুকুটটা সে খালি একবার দেখতে চেয়েছিল। অমলা যে আপনাকে ভালোবাসেন তাতে আর সন্দেহ নেই। প্রথমটা নিশ্চয়ই তিনি এই বিপজ্জনক প্রস্তাবে রাজি হননি, কিন্তু কুমার বাহাদুর শেষটা তাকে বুঝিয়ে দেয় মুকুটটা কেবল একবার চোখে দেখলে কারো কোনো ক্ষতি হবে না। সে মুকুটটা দেখবার জন্য গভীর রাত্রে আবার সেখানে আসবে। জেদাজেদিতে পড়ে অমলাকে শেষটা সম্মতি দিতে হয়। ঠিক সেই সময় আপনার আবির্ভাব। অমলা তাড়াতাড়ি দরজা বন্ধ করে দেয়, আপনার কাছে ননিবালার বিরুদ্ধে অভিযোগ করেন। সে অভিযোগ মিথ্যে নয়। টাকার জন্য আপনার সঙ্গে কথা কাটাকাটি করে সে রাত্রে সুবিমল বাবুর মেজাজ খারাপ হয়ে যায়। তার উপরে ক্লাবের দেনার জন্য তার মনে ছিল দুশ্চিন্তা। তার ঘুম হয়নি, মধ্যরাত্রেও তিনি জেগেছিলেন। হঠাৎ ঘরের বাইরে শুনতে পান কার অস্পষ্ট পায়ের শব্দ। কৌতূহলী হয়ে উঠে দরজা একটু ফাঁক করে সবিস্ময় দেখতে পান অমলা চোরের মতন সন্তর্পণে আপনার শোবার ঘরে গিয়ে ঢুকলেন। রাত্রেও সেখানে আলো জ্বালা থাকে। ব্যাপারটা কি জানবার জন্য সুবিমল বাবু নিজের ঘরের অন্ধকারে চুপ করে দাঁড়িয়ে রইলেন। একটু পরেই স্তম্ভিত নেত্রে দেখলেন আপনার ঘর থেকে অমলা আবার বেরিয়ে আসছেন, হাতে তার ফিরোজা মুকুট। অমলা নিচে নেমে গেলেন, পেছনে পেছনে নামলেন আতঙ্কগ্রস্ত সুবিমল বাবু। বৈঠকখানার দরজার কাছ থেকে পর্দার আড়ালে থেকে দেখা গেল খিড়কির ফটকের দিকে যাবার দরজাটা খুলে অমলা মুকুটটা সমর্পণ করলেন বাইরের কোনো লোকের হাতে। সে মুকুটটা হস্তগত করেই সরে পড়ল। এর জন্য অমলা প্রস্তুত ছিলেন না, ভয় পেয়ে ওপরে পালিয়ে এলেন। অমলাকে ভালোবাসেন সুবিমল বাবু, তাকে বিবাহ করতে চান, পাছে অমলার নামে কলঙ্ক রটে সেই ভয়ে এতক্ষণ তিনি কোনো গোলমাল করতে পারেননি। কিন্তু এখন তার হুঁশ হলো মুকুটটা যদি খোয়া যায় তাহলে তার পিতার কত বড় বিপদের সম্ভাবনা। তিনি তখনই পাগলের মতো ছুটে ওদিককার দরজা খুলে ফেলে বাইরে বেরিয়ে পড়লেন। তারপর খিড়কির ফটক থেকে বেরিয়ে কাঁচা রাস্তা ধরে ছুটতে লাগলেন। চোর তখনও বেশি দূরে যেতে পারেনি। গ্যাসের আলোতে সুবিমল বাবু তাকে চিনতে পারলেন। তারপর মুকুট নিয়ে টানাহাঁচড়া আরম্ভ হলো। একদিকে সুবিমল বাবু আর একদিকে কুমার বাহাদুর। টানাটানি করতে করতে সুবিমল বাবু প্রচণ্ড এক ঘুষি মারেন কুমার বাহাদুরকে। তার চোখের ওপরটা কেটে গিয়ে রক্ত ঝরতে থাকে। মুকুটটা অন্তত কঠিন, একজনের সাধারণ শক্তি তাকে ভাঙতে পারে না, কিন্তু দুজনের সম্মিলিত শক্তিতে হঠাৎ সেটা ভেঙে গেল। মুকুটটা নিয়ে ফিরে এলেন সুবিমল বাবু। সে সময় তিনি উত্তেজিত হয়েছিলেন। ওদিককার দরজাটা জোরে বন্ধ করে দেন এবং সেই শব্দে আপনার নিদ্রাভঙ্গ হয়। শোবার ঘরের কাছে এসে সুবিমল বাবু মুকুটটা দুমড়ে গেছে দেখে যখন আবার সেটা টেনে সোজা করবার চেষ্টা ছিলেন, সেই সময় হয় আপনার আবির্ভাব। মহিমবাবু বিস্ফারিত নেত্রে বললে, এও কি সম্ভব? জয়ন্ত বললে, যখন তার প্রাপ্য সাধুবাদ তখন সুবিমল বাবুকে দিলেন আপনি গালাগালি আর চোর বদনাম। তার রাগ আর অভিমান হওয়াটা স্বাভাবিক। তার উপরে তিনি যাকে অত্যন্ত ভালোবাসেন সেই অমলাকে না জড়িয়ে তার পক্ষে কোনো কথা বলা ছিল অসম্ভব। এই জন্যই তিনি করেছিলেন মৌনা অবলম্বন। যেমন করে হোক অমলাকে তিনি কুৎসিত কলঙ্কার কালিমা থেকে বাঁচাতে চেয়েছিলেন। মহিমবাবু বললেন, ও বুঝেছি, তার সব কথা ফাঁস হয়ে গেছে ভেবে মুকুট দেখেই অমলা অজ্ঞান হয়ে গিয়েছিল। কি নির্বোধ আমি! ধরা পড়বার পর সুবিমল 5 মিনিটের জন্য বাইরে যেতে চেয়েছিল কেন সেটাও বুঝতে পারছি। 3খানা পাথর পাওয়া যাচ্ছে না শুনে সে চেয়েছিল সেগুলো খুঁজে আনতে। তখন তাকে অবিশ্বাস করে আমি কি অবিচারই করেছি তার উপরে।
জয়ন্ত বলতে লাগলো, এত সহজে মামলাটা রহস্যভেদ করতে পারলুম কেন জানেন? মেঘ আর বৃষ্টির জন্যে। কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে, রাস্তায় পাতা কাদার আস্তরণ। তারপর পরশু থেকে বৃষ্টি থেমেছে বটে, কিন্তু কাল পর্যন্ত আকাশ ছিল মেঘে আচ্ছন্ন। রোদ ওঠেনি বলে রাস্তায় কাদা শুকায়নি। মানুষের পদচিহ্নগুলো আপনার বাড়ির পাশের কাঁচা রাস্তার উপরে লিখে রেখেছিল বিচিত্র ইতিহাস। কাল সকালে ঘটনাস্থলে গিয়ে আমি সবার আগে সেই ইতিহাস পাঠ করবার চেষ্টা করেছি। কাঁচা রাস্তাটা দিয়ে বেশি লোক চলাচল নেই। বৃষ্টির ধারায় আগেকার সব পদচিহ্নই ধুয়ে মুছে গিয়েছে। সুতরাং ঘটনার রাত্রে ওখানে কারা চলাফেরা করেছিল সেটা জানতে কিছুই বেগ পেতে হলো না। প্রথমে দেখলাম খিড়কির ফটকের সামনে রয়েছে ছোট ছোট খালি পায়ের দাগ। কোনো বালক বা নারী সেখানে দাঁড়িয়েছিল। তার সামনেই পেলাম একখানা পা ও একটা গোল দাগ। কোনো এক ঠোঙা লোক কাঠের পা পরে সেখানে এসেছিল। পরে জানা গেল আপনাদের দাসী ননিবালা তার এক ঠেঙো হবু বরের সঙ্গে সেখানে দাঁড়িয়ে বাক্যালাপ করেছিল। তারপর দেখলাম কোনো মানুষের 2 সের শৌখিন জুতোর দাগ বাইরে থেকে বাড়ির দিকে চলে গেছে। সে সঙ্গে পেলাম আরো 2 সের খালি পায়ের চিহ্ন। দাগের গভীরতা ও ব্যবধান দেখে বুঝতে দেরি লাগলো না যে কেউ খালি পায়ে ছুটতে ছুটতে বাড়ির ভেতর থেকে বেরিয়ে আবার ফিরে এসেছে ছুটতে ছুটতেই। মনটা খুশি হয়ে উঠল, কারণ আগেই আপনার মুখে শুনেছিলাম যে সুবিমল বাবুকে আপনি নগ্ন পদে মুকুট নিয়ে টানাটানি করতে দেখেছিলেন। এক জায়গায় দেখলাম কাদার উপরে ভীষণ ধস্তাধস্তির চিহ্ন। সেখানেও খালি পায়ের আর শৌখিন জুতোর দাগ। সেখানে যে রক্তপাত হয়েছে তাও বোঝা গেল। তারপর জুতোর দাগ চলে গিয়েছে গলির বাইরের দিকে, আর খালি পা ফিরে এসেছে বাড়ির দিকে। ধরে নিলাম সে বাড়িরই লোক। আপনার মনে আছে বৈঠকখানায় ঢুকে খিড়কির ফটকের দিকে যাওয়ার জন্য দরজার তলাটা আমি পরীক্ষা করেছিলাম? একজন লোক যে কাদা মাখা খালি পা নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করেছে সেখানে ছিল তার স্পষ্ট চিহ্ন। তখন আসল ব্যাপারটা কত কত আন্দাজ করতে পারলাম। কোনো শৌখিন জুতো পরা লোক মুকুট হস্তগত করে প্রস্থান করছিল। সবিমলবাবু দেখতে পেয়ে তার অনুসরণ করেন, তার সঙ্গে ধস্তাধস্তি করে মুকুট ছিনিয়ে নিয়ে আবার বাড়ির ভিতরে ফিরে আসেন। চোরকে নিশ্চয়ই বাড়ির কোনো লোকই সাহায্য করেছিল। বাড়ির ভিতরে ছিল কেবল দাসীরা আর অমলা। কিন্তু দাসীদের মুখ চেয়ে সুবিমলবাবু নিশ্চয়ই নিজের অপরাধের বোঝা কাঁধে তুলে নেবেন না। বাকি রইলেন কেবল অমলা। সুবিমল মহোদয়কে ভালোবাসেন, তার মান রক্ষার জন্য তিনি সব করতে পারেন। অতএব প্রথমে অসম্ভব মনে হলেও আমি সন্দেহ করলুম অমলাকে। তার উপরে রাত্রে আপনি তাকে বৈঠকখানায় বাগানে যাবার দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখেছেন এবং মুকুট দেখেই তিনি ভয়ে আর্তনাদ করে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এখন শৌখিন জুতো পরা লোকটা কে হতে পারে? এ বাড়িতে কুমার বাহাদুর হামেশাই আনাগোনা করে। তার নাম আগেই শুনেছিলাম। সে হচ্ছে অত্যন্ত কুবিখ্যাত ব্যক্তি। ভবগুড়ে সেজে তার চাকরের সঙ্গে আলাপ জমিয়ে ফেললাম। শুনলাম তার মনিব আগের রাতে আহত অবস্থায় বাড়ি ফিরেছে। নিজের ছেঁড়া জুতো দেখিয়ে 8 আনা পয়সার দাম দিয়ে তার কাছ থেকে কুমার বাহাদুরের এক জোড়া পুরনো ফেলে দেওয়া লপেটা কিনে আনলাম। তারপর আপনার বাড়ির পাশের কাঁচা রাস্তার এসে সেই শৌখিন জুতোর দাগের সঙ্গে লপেটা জোড়া মিলিয়ে দেখলাম। অবিকল মিলে গেল, আর কিছু বুঝতে বাকি রইল না। তারপর পোশাক বদলে কুমার বাহাদুর সঙ্গে দেখা করলাম। আমি জানি এই কেলেঙ্কারি আপনি চাপা দিতে চান, তাই পুলিশের সাহায্য গ্রহণ করলাম না। সে প্রথমটা সবই উড়িয়ে দিতে চাইলে। তারপর আমি যখন তার বিরুদ্ধে যেসব প্রমাণ ছিল একে একে সেগুলো উল্লেখ করলাম, সে মারমুখো হয়ে লাঠি নিয়ে তীরে এলো। আমিও বার করলাম আমার রিভলভার। তখন সে খানিকটা শান্ত হলো। আমি বললাম, পাথর 3খানা ফিরিয়ে দাও, আমরা 30,000 টাকা দিতে রাজি আছি। সে বললে সে যে মোটে 5,000 টাকায় 3খানা পাথরই বেঁচে ফেলেছে। তারপর তার কাছ থেকেই সেই চোরাই মালের কারবারির ঠিকানা আদায় করলাম। তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে 30,000 টাকার বিনিময়ে আপনার রত্ন উদ্ধার করে এনেছি। মহিমবাবু উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলেন, ধন্যবাদ জয়ন্তবাবু, অসংখ্য ধন্যবাদ। আপনার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। সত্যি আপনার ক্ষমতা জাদুকরের মতো।
বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত ও মানিকের গোয়েন্দা কাহিনী ফিরোজা মুকুট রহস্য। গল্পটা আপনাদের কেমন লাগলো অনুরোধ করব দয়া করে কমেন্টসে লিখে জানাবেন। ভালো থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।